মার্কিন যুক্তরাষ্ট্র একটি বৃহৎ গণতান্ত্রিক সংস্কৃতির দেশ, যে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয় একটি অবাধ গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে জনগণ ও তাদের সংখ্যাগরিষ্ঠের রায়। কিন্তু আপনি কি জানেন, আমেরিকার প্রেসিডেন্ট যে প্রক্রিয়ায় নির্বাচিত হয় তাতে সংখ্যাগরিষ্ঠ নয়, সংখ্যালঘুর রায়েও একজন প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারে। 31 কোটি মার্কিন জনতার 12 থেকে মাত্র 14% ভোট পেয়ে একজন অনায়াসে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে। কাগজে কলমে আমরা সেটা প্রমাণ করে দিতে পারবো। অর্থাৎ 86 থেকে 88% বেশি মানুষের কাছে চরম অজনপ্রিয় হবার পরও সে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে। কিভাবে সম্ভব? পুরো ভিডিওটা দেখলে আপনার কাছে বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। কলেজ অফ নলেজের আজকের ভিডিওতে থাকছে অত্যন্ত সহজ ভাষায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত। যারা অনেক বেশি জানেন তাদের জন্য এই ভিডিওটি নয়। যারা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কে সামান্য জানেন আর একটু জানার আগ্রহ আছে তাদের জন্য আমাদের এই ভিডিওটা। তাহলে চলুন শুরু করা যাক। ভূমিকা দেখে বুঝতে পেরেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়াটা বেশ জটিল ও বহুমুখী। এতটাই জটিল যে অনেক মার্কিন নাগরিকও সঠিকভাবে এই প্রক্রিয়া সম্পর্কে জানে না। পুরো প্রক্রিয়াটা বুঝতে হলে আপনাকে এই মানচিত্রটির দিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এখানে 50টা স্টেট আছে, মানে অঙ্গরাজ্য হলো 50টি। সেটা কিভাবে মনে রাখবেন? মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকার দিকে তাকালেই আপনি সেটা মনে রাখতে পারবেন। পতাকাটির বাম দিকে দেখেন অনেকগুলো সাদা তারা রয়েছে। গুনে দেখুন, এখানে 50টি তারা রয়েছে। এই 50টি তারা তাদের 50টি স্টেটের প্রতিনিধিত্ব করছে। 50টি স্টেটের সাথে রয়েছে একটা ফেডারেল ডিস্ট্রিক্ট। ফেডারেল ডিস্ট্রিক্ট হলো গোটা আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি। এটা কোনো স্টেটের আন্ডারে নয়। ফেডারেল সরকার বলতে এই ওয়াশিংটন ডিসি ভিত্তিক পলিটিক্যাল সিস্টেমকেই বোঝানো হয়। এখানেই হোয়াইট হাউস ও ক্যাপিটল বিল্ডিং অবস্থিত। এখন প্রশ্ন হলো, স্টেট কি? স্টেটের বাংলা হলো রাষ্ট্র। কথার কথা, আপনি টেক্সাসের বাসিন্দা, সেক্ষেত্রে আপনি টেক্সাসের নাগরিক, যেহেতু টেক্সাস একটা স্টেট বা রাষ্ট্র। আবার একই সাথে আপনি ইউনাইটেড স্টেটস বা মার্কিন যুক্তরাষ্ট্রেরও নাগরিক। প্রতিটি স্টেটের আলাদা আলাদা পতাকা আছে, রাজধানী আছে, আইনসভা আছে, বিচার বিভাগ আছে। প্রতিটি স্টেটের আলাদা আলাদা আইন প্রণয়নের ক্ষমতা আছে। তবে সেটা কিছুতেই যুক্তরাষ্ট্রের সংবিধান বা ওয়াশিংটন ডিসির ফেডারেল সরকারের সাথে সাংঘর্ষিক হতে পারবে না। যেমন ক্যালিফোর্নিয়া আয়তনের দিক দিয়ে আমেরিকার তৃতীয় এবং জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় স্টেট। ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টো। ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় শহর হলো লস অ্যাঞ্জেলস। আবার ফ্লোরিডার রাজধানী থেলাহাসি। মায়ামি ফ্লোরিডার নামকরা একটি শহর। প্রতিটি শহরের মেয়র থাকে, আবার প্রতিটি স্টেটের গভর্নর থাকে, অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে স্টেট সরকারের নিযুক্ত পররাষ্ট্র সচিবও থাকে। যেমন জন কেরি হলো গোটা আমেরিকার ফেডারেল সরকারের সেক্রেটারি অফ স্টেট। আবার কেন ডেটসনার হলো ফ্লোরিডার সরকারের সেক্রেটারি অফ স্টেট। বোঝার জন্য এভাবেই চিন্তা করতে পারেন, একটা দেশের ভিতরে 50টা দেশ। যদিও দেশ শব্দটা এখানে ব্যবহার করা ঠিক নয়, কিন্তু কেন বলছি, কারণ প্রত্যেকটা রাজ্যের আইন কানুন থেকে শুরু করে জীবন ব্যবস্থার প্রত্যেকটা জায়গায় পার্থক্য রয়েছে। যেমন আপনি ভুলেও ফ্লোরিডাতে গাঁজা বা মারিজোয়ানা বলে গাঁজা বিক্রি করতে পারবেন না। ফ্লোরিডাতে গাঁজার দোকান খুললে আপনাকে জেলে যেতে হবে, কারণ সেখানে গাঁজা বিক্রি করা ফেলনি বা গুরুতর অপরাধ। আবার আপনি কলোরাডোতে আরামসে গাঁজা খেতে পারবেন। নিজের বাড়িতে নিজে খাওয়ার জন্য 6টা গাছও লাগাতে পারবেন, কিন্তু 6টার বেশি আবার গাছ লাগানো যাবে না। কি আজব নিয়ম দেখেন! এক এক স্টেটের নিয়মগুলো এভাবেই বদলে যায় বা আলাদা হয়। মার্কিন ফেডারেল সরকার গাঁজা রিলেটেড কোনো আইন পাস করেনি, কিন্তু যদি আগামীকালই করে, অর্থাৎ ফেডারেল সরকার যদি সমগ্র আমেরিকার জন্য গাঁজা বৈধ করে দেয় বা নিষিদ্ধ করে দেয়, তাহলে সমগ্র আমেরিকাতেই তখন এই আইনটা বলবৎ হবে। অর্থাৎ কোনো স্টেট এটার বিরোধিতা করতে পারবে না। তাদের হাতেই আর্মি ও নিরাপত্তা বাহিনী, তাদের হাতেই ফেডারেল বাজেট, কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা। যেমন মার্কিন ফেডারেল সরকার যখন সেম সেক্স ম্যারেজ রিলেটেড আইন পাশ করলো, তখন গোটা আমেরিকার জন্যই সেটা আইন হয়ে গেল। এর আগে সেম সেক্স ম্যারেজ কয়েকটা স্টেটে বৈধ ছিল, কিছু স্টেটে ছিল অবৈধ। নিচের এই চিত্রটা দেখলে আপনি ফেডারেল সরকারের ক্ষমতাগুলো সম্পর্কে একটা ধারণা পাবেন। সোজা বাংলায় ফেডারেল সরকার সমগ্র যুক্তরাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে, আর স্টেট সরকারগুলো নিজ নিজ স্টেটগুলোকে নিয়ন্ত্রণ করে। ফেডারেল সরকার যদি ইরানের উপর অর্থনৈতিক অবরোধ দেয়, তাহলে কোনো স্টেটের পক্ষে আলাদাভাবে ইরানের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখা পসিবল না। আবার কোনো স্টেট চাইলেও ইউনাইটেড স্টেট থেকে আলাদা হয়ে যেতে পারবে না, নিজেকে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে না। তাহলে আবার গৃহযুদ্ধ বাঁধবে। যেমন আব্রাহাম লিঙ্কনের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ হয়েছিল।
এর কারণ ফেডারেল সরকার অর্থাৎ ওয়াশিংটন ডিসি ভিত্তিক ফেডারেল সরকার দাস প্রথা বিলোপের আইন পাশ করেছিল। সেই হিসেবে গোটা আমেরিকার সবগুলো স্টেটেই দাস প্রথা নিষিদ্ধ হওয়ার কথা, কিন্তু এটা টেক্সাসের মতো দক্ষিণের দেশগুলো মেনে নিতে পারেনি, যার ফলে যুদ্ধ শুরু হয়ে যায়। যাক, সেটা অন্য আলাপ। আপনি এক স্টেট থেকে সহজেই অন্য স্টেটে গিয়ে বসবাস করতে পারবেন, তবে ভোটার তালিকা থেকে নাম ধাম বদল করতে আপনাকে কাঠখড় পোড়াতে হবে। এক স্টেটের নাগরিক থেকে অন্য স্টেটের নাগরিক হতে হবে। কোনো স্টেট নিজস্ব মুদ্রা ব্যবস্থা চালু করতে পারবে না। কোনো স্টেটে রাস্তাঘাট বা রেল লাইন তৈরির দরকার হলে সেটা ফেডারেল সরকারকে বলতে হবে। মোট কথা, স্টেটগুলোর সবই আছে, কেবল সার্বভৌমত্ব ও মুদ্রা ব্যবস্থা ফেডারেল সরকারের কাছেই শেয়ার করা। আর গোটা আমেরিকার আর্মির কমান্ডার ইন চিফ হলো মার্কিন প্রেসিডেন্ট। একটা স্টেটের গভর্নর চাইলেই সেই স্টেটের কোনো চরমপন্থী দলকে আর্মি দিয়ে নির্মূল করতে পারে, কিন্তু সে যদি আর্মিকে কমান্ড দেয় পাশের স্টেট বা মেক্সিকোর মতো প্রতিবেশী দেশকে আক্রমণ করতে, তাহলে আর্মি তার কথা শুনবে না। এবার আমরা মার্কিন নির্বাচনের ব্যাপারে আসি। মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কিছু রাজনৈতিক দল আছে, তবে মূলত সেখানে দুটি রাজনৈতিক দল প্রাধান্য বিস্তার করে আছে। বড় দুটি রাজনৈতিক দল হলো রিপাবলিকান আর ডেমোক্রেট পার্টি। রিপাবলিকান পার্টি কনজারভেটিভ ধ্যান ধারণার। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ফ্রি মার্কেট ক্যাপিটালিজম, ফ্রি এন্টারপ্রাইজ বিজনেস, এ স্ট্রং ন্যাশনাল ডিফেন্স, deregulation, restriction to labor union, socially conservative policies and traditional values, usually with Christian overtones. এসব হলো রিপাবলিকান দলের মৌলিক বৈশিষ্ট্য, অর্থাৎ পুঁজিপতিদের জন্য সুবিধাজনক। রিপাবলিকান দলের কথা মনে হলেই চোখে ভেসে ওঠে মিট রমনি, ডোনাল্ড ট্রাম্পের মতো কোটিপতি সুযোগ সন্ধানী ব্যবসায়ী, অর্থাৎ বুশ, ডিক চ্যানি, লিন্ডসি গ্রাহাম, জন ম্যাককেইন বা টেড ক্রুজের মতো যুদ্ধবাজ লোকগুলোর মুখ। রিপাবলিকান পার্টি অনেক বেশি ইসরায়েল ঘেঁষা। ফক্স নিউজের মতো কনজারভেটিভ প্রোপাগান্ডা নিউজ চ্যানেলগুলো এদের মিডিয়া যন্ত্র, অথচ অতীতে এই পার্টির ভালো অর্জন আছে, জানিয়ে এরা গর্ব করে। আব্রাহাম লিঙ্কনের মতো রিপাবলিকান প্রেসিডেন্ট আমেরিকার দাস প্রথা বিরোধী লড়াইয়ে এই পার্টি মুখ্য ভূমিকা পালন করেছিল। রিপাবলিকান দলের প্রতীক হলো হাতি। 30.7 মিলিয়ন অর্থাৎ প্রায় 3 কোটির বেশি সদস্য আছে রিপাবলিকান দলের। অন্যদিকে ডেমোক্রেট দলের প্রতীক হলো গাধা। প্রায় 4 কোটি সদস্য আছে ডেমোক্রেট দলের। বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, বারাক ওবামা, কামালা হ্যারিস এরা ডেমোক্রেটস। লিবারালিজম, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইকুইটি, সাপোর্ট ফর লেবার ইউনিয়ন, মুভস টুয়ার্ড ইউনিভার্সাল হেলথ কেয়ার অ্যান্ড ইকুয়াল অপরচুনিটি, কনজিউমার প্রোটেকশন অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন, এসব হলো ডেমোক্রেটদের মূলনীতি। অর্থাৎ আপনার শুনতে ভালো লাগবে এদের পলিসিগুলো, মনে হতে পারে পুঁজিপতিদের জন্য এই পার্টিটা তেমন সুবিধার নয়, আমজনতার জন্য সুবিধার, অন্তত কাগজে কলমে। অর্থাৎ স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে বেশিরভাগ মানুষই, বিশেষ করে লোয়ার ক্লাস আর মিডল ক্লাস আমজনতার ডেমোক্রেটদের সাপোর্ট করাটাই যুক্তিসঙ্গত, এবং ডেমোক্রেটদের সাপোর্টারও আছে তেমনই। মার্কিন চলচ্চিত্র পরিচালক মাইকেল মুর কিছুদিন আগে বলেছিলেন, যদি সব মার্কিন ভোটার ভোটের দিন ভোটকেন্দ্রে যেত, তাহলে রিপাবলিকানরা কখনোই ডেমোক্রেটদের বিরুদ্ধে জিততে পারত না। যেমন 2012 সালে মার্কিন জেনারেল ইলেকশনে ভোটার এসেছিল 57%। সচরাচর নির্বাচনগুলিতে 50 থেকে 60% ভোটার ভোট দিতে আসে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ডে এটা আসলে কম। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন মূলত 2 ধাপে সম্পন্ন হয়। 1 প্রাইমারি ইলেকশন, 2 জেনারেল ইলেকশন। প্রাইমারি ইলেকশন কি? ধরুন আপনি আর আমি দুজনই রিপাবলিকান দল করি, দুজনই চাচ্ছি রিপাবলিকান দলের মনোনয়ন নিয়ে জেনারেল ইলেকশনের লড়াইয়ের নামতে, কিন্তু এক দল থেকে তো দুজন প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবে না, এক ঘরমে 2 পীর থাকতে পারে না। সেজন্য প্রাইমারি ইলেকশনে লড়াই হবে আপনার আর আমার মধ্যে। যে জিতবে সে জেনারেল ইলেকশনে রিপাবলিকান দলের প্রার্থী হবে। তখন প্রাইমারি ইলেকশনে জেতা প্রার্থীর সমর্থনে কাজ করবে আমাদের গোটা দল। সুতরাং প্রাইমারি ইলেকশন জেতাটা একজন ব্যক্তির পক্ষে তুলনামূলক কঠিন কাজ। প্রাইমারি জিতে গেলে তখন ব্যাপারটা দল ভার্সেস দল হয়ে যায়। তখন আপনার দল সম্পূর্ণভাবে আপনাকে ব্যাকআপ দিতে বাধ্য। প্রাইমারি ইলেকশন আগে হয়, জেনারেল ইলেকশন হয় পরে, কিন্তু আমরা জেনারেল ইলেকশন নিয়েই বেশি আলোচনা করি। প্রাইমারি ইলেকশন সম্পর্কে অনেকের ধারণা থাকে না বা গুরুত্ব দেই না, সেজন্য আমরা জেনারেল ইলেকশন নিয়েই প্রথমে আলোচনা করব। প্রাইমারি ইলেকশন সম্পর্কে ভিডিওর শেষে আলোচনা করব। যারা এই বিষয়ে আরো জানতে চান তারা শেষ অংশ দেখে নিতে পারবেন। জেনারেল ইলেকশন, ধরুন প্রাইমারি ইলেকশন শেষ হয়েছে, আপনি রিপাবলিকান দল থেকে মনোনয়ন পেয়েছেন আর ডেমোক্রেট দল থেকে প্রাইমারি জিতেছে কামালা হ্যারিস। তবে লড়াইটা এখন ডেমোক্রেট ভার্সেস রিপাবলিকান, অর্থাৎ আপনি ভার্সেস কামালা হ্যারিস। আপনারা দুইজন দুইটা দলের মুখপাত্র। জেনারেল ইলেকশন জিততে আপনার লাগবে 538টা ইলেকটোরাল কলেজের মধ্যে অর্ধেকের চেয়ে একটা বেশি, অর্থাৎ 269 যোগ 1 সমান 270টা।
এখন আমাদের জানতে হবে ইলেকটোরাল কলেজ কি। সোজা উত্তর, ব্যক্তি বা দল মনোনীত প্রতিনিধি, আপনার পার্টির সদস্য। ইলেকটোরাল শব্দের অর্থ হলো নির্বাচক, আর ইলেকটোরাল কলেজ বলতে আমরা নির্বাচক মণ্ডলীকে বুঝে থাকি। মানে হচ্ছে আপনি তাদেরকেই নির্বাচন করবেন যারা পরবর্তীতে রাষ্ট্রপতিকে নির্বাচন করবে। আপনার পার্টি প্রতিটি স্টেটে ইলেকটোরাল কলেজ নিযুক্ত করবে। আপনার প্রতিদ্বন্দ্বী দলও আপনার মতো ইলেকটোরাল কলেজ নিযুক্ত করবে। মানুষ যখন ব্যালট পেপারে আপনাকে ভোট দেবে তখন তারা মূলত এই ইলেকটোরাল কলেজকেই নির্বাচিত করবে। ইলেকটোরাল কলেজ পরবর্তীতে আপনাকে বা প্রেসিডেন্টকে নির্বাচিত করবে। যে দল যে স্টেটে বেশি ভোট পাবে সে দল সেই স্টেটে সবগুলো কলেজই পাবে। যেমন ম্যাপটা দেখুন, এক এক স্টেটে ইলেকটোরাল কলেজের সংখ্যা এক এক রকম। যেমন ক্যালিফোর্নিয়াতে ভোটের সময় প্রতিটি পার্টি 55 জন করে ইলেকটোরাল কলেজ নিযুক্ত করবে। এরা পার্টির কর্মী, সদস্য বা পার্টির প্রতি অনুগত লোকজন। একজন ক্যালিফোর্নিয়ার মানুষ যখন ভোট দিচ্ছে তখন সে মূলত ভোট দিচ্ছে কামালা হ্যারিসের ডেমোক্রেট দলের নিযুক্ত 55 জন ইলেকটোরাল কলেজকে। আপাতত বোঝার সুবিধার জন্য 55 জন ইলেকটোরাল কলেজকে 55 পয়েন্ট হিসেবে মনে মনে কল্পনা করুন। কমলা হ্যারিস যদি ক্যালিফোর্নিয়াতে তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে বেশি ভোট পায় তাহলে সে জিতে যাবে। আসলে মূল জায়গাটা হবে তার দলের, সে পাবে 55 পয়েন্ট, তার প্রতিদ্বন্দ্বী পাবে 0 পয়েন্ট। আবার যদি সে টেক্সাসেও প্রতিদ্বন্দ্বীর চেয়ে বেশি ভোট পায় তাহলে পাবে 34 পয়েন্ট, কারণ টেক্সাসের ইলেকটোরাল কলেজ সংখ্যা 34। এভাবে এক এক স্টেটে জিতবে আর পয়েন্ট পাবে, হারলে কিছুই পাবে না। এইরকম করে যদি গোটা আমেরিকাতে থাকা 538 পয়েন্টের ভেতর 270 পয়েন্ট কেউ পায় তাহলে সে তাদের ভোটে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এক এক স্টেটের পয়েন্ট বা ইলেকটোরাল কলেজের সংখ্যা কম বেশি কেন? ক্যালিফোর্নিয়াতে 55, টেক্সাসে 34, ফ্লোরিডাতে 29, কেন? উত্তর হলো জনসংখ্যা। নিয়ম হলো প্রতিটি স্টেটের জনসংখ্যা যেমনই হোক ন্যূনতম 3 পয়েন্ট বা 3 জন ইলেকটোরাল কলেজ তাদের দিতেই হবে। জনসংখ্যা অনুসারে এই সংখ্যা নির্ধারণ করা হয় প্রতি 10 বছর পর পর। যেমন 2004 সালে ফ্লোরিডার ইলেকটোরাল কলেজ সংখ্যা ছিল 27, 2016 সালে ছিল 29, এবছর হয়েছে 30। অর্থাৎ ফ্লোরিডাতে জনসংখ্যা বেড়ে গেছে। ব্যাপারটা বেশ জটিল, এখানে সোজাসাপটা অনুপাত করা হয় না। এটা মাথায় রাখা হয় ছোট স্টেটগুলো যাতে নির্বাচনে গুরুত্ব না হারায়। যেমন আমেরিকার জনসংখ্যা যদি 31 কোটি ধরি তাহলে প্রতি একজন ইলেকটোরাল কলেজ বা আলোচনার সুবিধার জন্য আমাদের বিবেচিত প্রতি 1 পয়েন্ট সমান সমান 6 লক্ষ আমেরিকানকে প্রতিনিধিত্ব করে। 31 কোটিকে 538 দিয়ে যদি ভাগ দিই, অর্থাৎ প্রতি 6 লক্ষ মার্কিনীর জন্য একজন ইলেকটোরাল কলেজ থাকার কথা। কিন্তু এমনটা হয় না, কারণ ইলেকটোরাল কলেজগুলো গোটা আমেরিকা হিসেবে নিয়ে নির্ধারিত নয়, নির্ধারিত হয় স্টেট বাই স্টেট। যেমন মন্টানা স্টেটের জনসংখ্যা 10 লাখ, আবার ওয়াইমিং স্টেটের জনসংখ্যা 5,84,000। অথচ দুইটা স্টেটের ইলেকটোরাল কলেজ সমান, 3টা করে। অর্থাৎ জেনারেল ইলেকশনের সবচেয়ে ছোট স্টেট ওয়াইমিং জিতে আপনি 3 পয়েন্ট পাচ্ছেন। ওদিকে আপনার প্রতিদ্বন্দ্বী মন্টানাতে 10 লাখ ভোটারের সমর্থন নিয়ে আপনাকে হারিয়ে পাচ্ছে সেই একই 3 পয়েন্ট। তাহলে এমন হলে মন্টানার ভোটারদের ভোটের মূল্য ওয়াইমিং স্টেটের ভোটারদের ভোটের ভ্যালুর চেয়ে বা মূল্যের চেয়ে অর্ধেক হয়ে গেল না? আপনার হয়তো ব্যাপারটা আনফেয়ার মনে হতে পারে, কিন্তু মোটেও ব্যাপারটি তেমন না। এই সিস্টেমটি করা হয়েছিল যাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে একটা ছোট স্টেটের মূল্য বড় স্টেটের চেয়ে কম না হয়। খেয়াল করে দেখুন, আমরা যখন গোটা আমেরিকার জনসংখ্যাকে অর্থাৎ 31 কোটি মার্কিনীকে 538 দিয়ে ভাগ করেছি তখন ভাগফল এসেছে 6 লক্ষ। সেই হিসেবে জনসংখ্যা বিবেচনায় মন্টানার জন্য 2টি এবং ওয়াইমিং স্টেটের জন্য মাত্র 1টি কলেজ নির্ধারণের কথা ছিল। কিন্তু ব্যাপারটা তেমন হয়নি, 2টা স্টেটের জন্যই 3টি করে ইলেকটোরাল কলেজ নির্ধারণ করা হয়েছে। এই বিবেচনায় বলা যায় বড় বড় স্টেটের মানুষের ভোটের ভ্যালু কম আর ছোট ছোট স্টেটগুলোর মানুষের ভোটের ভ্যালু বেশি। যেমন টেক্সাস বা ফ্লোরিডার মতো জনবহুল স্টেটগুলোর মানুষের ভোটের ভ্যালু অনেক কম। একজন ওয়াইমিং স্টেটের মানুষের ভোটের ভ্যালু ক্যালিফোর্নিয়ার 4 জন মানুষের ভোটের ভ্যালু সমান। এই জন্যই শুরুতে বলছিলাম পুরো আমেরিকার 12% জনগণের সমর্থন নিয়েও থিওরিটিক্যালি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন। প্রশ্ন হলো কিভাবে? মানচিত্রটি দেখুন। মানচিত্রে আকাশি রং দিয়ে মার্ক করা যে স্টেটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো জিতলে আপনি 270টা ইলেকটোরাল ভোট অর্থাৎ 270 পয়েন্ট পেয়ে যাবেন। আকাশি রঙের ভেতরে আছে 39টা স্টেট এবং আছে ওয়াশিংটন ডিসি। আপনার মানচিত্র দেখে মনে হতেই পারে গোটা আমেরিকার বিশাল অংশ জুড়ে আপনি জিতে গেছেন।
কথা মিথ্যে নয়, কারণ 50টা স্টেটের ভেতর আপনি 39টা স্টেট জিতেছেন, সেই সাথে ওয়াশিংটন ডিসিও জিতেছেন। কিন্তু মজার ব্যাপার হলো, উপরের আকাশি রঙের জায়গায় মাত্র 22% আমেরিকান বসবাস করে। অর্থাৎ আপনি মাত্র 22%-এরও কম আমেরিকানের সমর্থন নিয়েও আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন। আপনার হোয়াইট হাউসে গমন কেউ ঠেকাতে পারবে না। যদিও আপনার প্রতিদ্বন্দ্বী এমন সব স্টেটে জিতেছে যে স্টেটগুলোতে 78% আমেরিকান বসবাস করে, কিন্তু সে পপুলার ভোটে এগিয়ে থাকলেও আমেরিকার প্রেসিডেন্ট হবেন না, কারণ আপনি জিতেছেন বেশি পরিমাণ ইলেকট্রাল কলেজ। এটা একটা ম্যাথমেটিক্যাল হিসাব, অর্থাৎ 22% মানুষের সাপোর্ট নিয়েও আপনার পক্ষে হোয়াইট হাউসে যাওয়া সম্ভব। এবার দেখুন কিভাবে 12% ভোটারের সমর্থন নিয়ে আপনি প্রেসিডেন্ট হবেন। ধরুন মানচিত্রের সবুজ অংশে আপনি একটা ভোটও পাননি, অর্থাৎ আপনার প্রতিদ্বন্দ্বী সবুজ অংশের 78% মার্কিনীর সব ভোটই পেয়েছে। অপরদিকে আকাশি রঙের অংশগুলো, অর্থাৎ যেখানে 22% আমেরিকানের বসবাস, সেখানে আপনি মেজরিটি ভোট পেয়েছেন, কিন্তু সব ভোট পাননি। অর্থাৎ যে স্টেটে 100 জন ভোটার, সেখানে 51টা ভোট পেয়ে আপনি জিতেছেন। আপনার প্রতিদ্বন্দ্বী পেয়েছে 49টা ভোট। এভাবেই টানটান প্রতিদ্বন্দ্বিতার ভেতর দিয়ে ওই 39টা স্টেটে আপনি জিতেছেন। অর্থাৎ গোটা আমেরিকার মাত্র 12 থেকে 14% জনতার ভোট আপনি পেয়েছেন, আর আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছে 86 থেকে 88% ভোট। অথচ তারপরও আপনার হাতে 39টা স্টেট এবং ওয়াশিংটন ডিসি সমান 270টা ইলেকট্রাল কলেজ রয়েছে। অর্থাৎ আপনি আমেরিকার প্রেসিডেন্ট। বুঝতে পারলেন কি অদ্ভুত না ব্যাপারটা? তবে এই ধরনের ঘটনা ঘটা কাগজে কলমে সম্ভব হলেও বাস্তবে হাইলি আনলাইকলি। সম্ভাবনা অনেকটা সমুদ্রের সুই হারিয়ে ফেলে তা খুঁজে পাওয়ার সম্ভাবনার মতো। কাগজে কলমে পসিবল, কিন্তু বাস্তবে কখনো ঘটেনি বা ঘটবে না। যেমন বাংলাদেশের জাতীয় সংসদে 350 সদস্যই মহিলা হতে পারার সম্ভাবনার মতো। 2000 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের ক্যান্ডিডেট জর্জ বুশ পপুলার ভোটে পেছনে ছিল, কিন্তু ইলেকট্রাল কলেজ বেশি জিতার কারণে বুশ হয়ে গেল আমেরিকার প্রেসিডেন্ট। বুশ পেয়েছিলেন গোটা আমেরিকার 47.9% ভোট, আর অ্যাল গোর পেয়েছিলেন 48.4% ভোট। অর্থাৎ আমজনতা অ্যাল গোরকে বেশি ভোট দিয়েছিল, কিন্তু বুশ জিতেছিলেন বেশি ইলেকট্রাল কলেজ। ব্যাস, বুশ হয়ে গেলেন প্রেসিডেন্ট। এছাড়া 2016, 1888 এবং 1876 সালে এমন ঘটনা ঘটেছে। অর্থাৎ পপুলার ভোটে পিছিয়ে থেকেও মার্কিন প্রেসিডেন্ট হবার নজির আছে। এবার দেখা যাক মার্কিন ব্যালট পেপার কেমন হয়। একটা স্যাম্পল দেখুন। এটা 2012 সালের মার্কিন জেনারেল ইলেকশনের ব্যালট। খেয়াল করে দেখুন, এতে প্রেসিডেন্ট পদে দাঁড়ানো বারাক ওবামা বা মিট রমনির নামের নিচে ছোট করে লেখা ইলেক্টরস ফর প্রেসিডেন্ট। অর্থাৎ আপনি যখন বারাক ওবামাকে ভোট দেবেন, তখন ওবামাকে নয়, বরং আপনার স্টেটে বারাক ওবামার ডেমোক্রেট দলের মনোনীত প্রার্থীকে দিবেন। তখন আসলে আপনি ব্যক্তি বারাক ওবামাকে নয়, ইলেকট্রাল কলেজদের ভোট দিচ্ছেন। ভোটিং শেষে ভোট কাউন্ট হবে। কথার কথা, আপনি যে স্টেটে থাকেন সেখানে 100 জন ভোটার, 3টা ইলেকট্রাল কলেজ। এখন ভোট কাউন্টিং করে দেখা গেল বারাক ওবামা 100টার ভেতর 51টা আর মিট রমনি 49টা ভোট পেয়েছে। অর্থাৎ বারাক ওবামা জিতে গেল আপনার স্টেটে। সুতরাং আপনার স্টেটে 3 জন ডেমোক্রেট ইলেকট্রাল কলেজ জিতে গেল সে। এরা আবার পরে ব্যক্তি বারাক ওবামাকে ভোট দেবে। এখানেও সামান্য একটা প্যাচ আছে। কথার কথা, ইলেকট্রাল কলেজ নিজ দলের বারাক ওবামাকে ভোট না দিয়ে বিপক্ষ দলের মিট রমনিকে ভোট দিয়ে দিল। যেমন ধরুন, ক্যালিফোর্নিয়ার নির্বাচিত 55 জন ডেমোক্রেট ইলেকট্রাল কলেজ, যাদের সবারই বারাক ওবামাকে ভোট দেবার কথা, তাদের কেউ একজন নিজ দলের সাথে ও ভোটারদের রায়ের সাথে বেইমানি করে বিপক্ষ কাউকে ভোট দিয়ে দিল। সেক্ষেত্রে 55টার জায়গায় 54টা ইলেকট্রাল কলেজ পেল ওবামা। এদের বলে ফেইথলেস ইলেক্টর, বা বলতে পারেন বেইমান ইলেক্টর। এখন পর্যন্ত এমন 157টা কেস রেকর্ড করা হয়েছে। তবে এই ধরনের বেইমানির ফলে বাস্তবে ইলেকশনের রেজাল্ট পরিবর্তন করার কোনো নজির নেই। ইলেকটোরাল কলেজরা মূলত পার্টির বিশ্বস্ত কর্মী বা সদস্যই হয়ে থাকে। সুতরাং এরা নিজ দলের ক্যান্ডিডেট বাদ দিয়ে ভোটারদের রায় ও নিজ দলের আস্থার সাথে বেইমানি করে বিপক্ষ দলের ক্যান্ডিডেটকে ভোট দেবে, এটা আশা করা হয় না। তবুও এই অপশনটা রাখা হয়েছে, কারণ ইলেকটোরালদের কারো মনে হয়তো সন্দেহ হতেই পারে তার নিজের দলের ক্যান্ডিডেট ভালো নয়, বিপক্ষ দলের ক্যান্ডিডেট ভালো। যাই হোক, ওসব জটিলতা বাদ দিয়ে যেটা স্বাভাবিক সেটাকে বিবেচনা করি। এই কারণে ইলেকট্রাল কলেজগুলো পয়েন্ট হিসেবে কাউন্ট করতে বলছিলাম, যে হিসেবের সুবিধার জন্য। তো এই হলো মার্কিন জেনারেল ইলেকশন। প্রাইমারি ইলেকশন সম্পর্কে আর একটু আলোচনা। জেনারেল ইলেকশনের আগে একাধিক প্রার্থী থাকলে নিজ দলের নমিনেশন জিততে হবে। নিজ দলের নমিনেশন জেতার প্রক্রিয়াই হলো প্রাইমারি নির্বাচন। এটা আরো বেশি জটিল প্রক্রিয়া। ছবিতে দেখছেন 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট নমিনেশন পদপ্রার্থীদের ছবি, যেখানে নমিনেশন পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি দলের নমিনেশন নিয়ে মূল লড়াই অর্থাৎ জেনারেল ইলেকশনে লড়েছিলেন। একটি দল থেকে একাধিক প্রার্থীকে জেনারেল ইলেকশনে নমিনেশন দেবার কোনো সুযোগ নেই। সুতরাং বুঝতে পারছেন উপরের ব্যক্তিদের জন্য প্রাইমারি নির্বাচন জেতাটা তুলনামূলকভাবে বেশি কষ্টসাধ্য, কারণ এখানে লড়াইটা হয় ম্যান টু ম্যান। কিন্তু প্রাইমারিতে জিতে গেলে তখন গোটা দল তাকে ব্যাকআপ দিতে বাধ্য। জেনারেল ইলেকশনে তখন লড়াই হয়ে যাবে পার্টি ভার্সেস পার্টি। কিভাবে জিততে হবে প্রাইমারি নির্বাচন? আগেই বলেছি, গোটা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ডেমোক্রেট দলের রেজিস্টার্ড সদস্য সংখ্যা প্রায় 4 কোটি আর রিপাবলিকদের প্রায় 3 কোটির বেশি। এখন আপনি যদি নিউ ইয়র্কের বাসিন্দা হন তাহলে প্রশ্ন হলো, আপনি কি দলবাজি করেন নাকি দল করেন না? আপনি কি রিপাবলিকান বা ডেমোক্রেট বা অন্য কোনো দলের রেজিস্টার্ড সদস্য নাকি আমজনতা? যদি আপনি আমজনতা হন তাহলে নিউ ইয়র্ক সিটিতে প্রাইমারি নির্বাচনে আপনার 1 পয়সাও মূল্য নেই। হতে পারেন আপনি মনে মনে রিপাবলিকান দলের প্রার্থী জেব বুশকে পছন্দ করেন, কিন্তু আপনি যদি রিপাবলিকান দলের রেজিস্টার্ড সদস্য না হন তাহলে নিউ ইয়র্কে প্রাইমারি ইলেকশনে আপনার ভোট দেবার কোনো সুযোগ নেই। বিভিন্ন স্টেটের প্রাইমারি ইলেকশন সিস্টেম পর্যালোচনা করে এর 5টি ধরন পাওয়া যায়। সেগুলো হলো ক্লোজড প্রাইমারি সিস্টেম, ওপেন প্রাইমারি সিস্টেম, ব্ল্যাঙ্কেট প্রাইমারি সিস্টেম, সেমি ক্লোজ প্রাইমারি সিস্টেম এবং মিক্সড প্রাইমারি সিস্টেম। এবার এই মানচিত্রটি দেখুন। ক্লোজড প্রাইমারি সিস্টেম, নীল রঙের যে স্টেটগুলো চিহ্নিত করা আছে সেগুলোতে সাধারণত ক্লোজড প্রাইমারি সিস্টেম অনুসরণ করা হয়। এসব জায়গাতে প্রাইমারি নির্বাচনে কেবল দলের রেজিস্টার্ড, অর্থাৎ আপনি যদি রিপাবলিকান দল করেন তাহলে প্রাইমারি ইলেকশনের দিন রিপাবলিকান দলের বুথে গিয়ে ব্যালট হোক বা ইলেকট্রনিক মেশিনেই হোক আপনার পছন্দের রিপাবলিকান প্রার্থীকে আপনি ভোট দিয়ে আসবেন। এখানেও ঘাপলা আছে। কথার কথা, আপনি জেব বুশকে ভোট দিয়ে আসলেন, এখানে জেব বুশ কিন্তু সরাসরি ভোট পাবে না। ঠিক ইলেকট্রাল কলেজের মতো প্রাইমারি নির্বাচনেও একটা সিস্টেম আছে, সেটা হলো ইলেকটোরাল ডেলিগেট। ডেলিগেটরা পার্টির পরীক্ষিত সদস্য বা উক্ত স্টেটের রিপ্রেজেন্টেটিভ। ইলেকট্রাল কলেজের মতোই, কিন্তু ভিন্নতা আছে। কথার কথা, কোন স্টেটে রিপাবলিকান দলের প্রাইমারি নির্বাচনে 100 জন রিপাবলিকান রেজিস্টার্ড সদস্য ভোট দিল। দেখা গেল 70টা ভোট পেয়েছে জেব বুশ আর 30টা ভোট পেয়েছে টেড ক্রুজ। কিন্তু ডেলিগেটরা ন্যাশনাল কনভেনশনে জেব বুশকে ভোট না দিয়ে টেড ক্রুজকে ভোট দিয়ে এলো। বিষয়টা এমন যে ডেলিগেটরা তো পার্টি কর্মীদের রায় পেয়ে গেল, এখানে নির্বাচনটা আয়োজন করা হয় জাস্ট জনতার পালস বোঝার জন্য। মূল ক্ষমতা ডেলিগেটসদের হাতে। এবার তারা ন্যাশনাল কনভেনশনে যাবে। প্রতিটি পার্টি বিশাল করে এই ন্যাশনাল কনভেনশন আয়োজন করে, সেখানে ডেলিগেটরা ভোট দেবে ফাইনাল ক্যান্ডিডেট নির্বাচনের জন্য। ইন্টারেস্টিং বিষয় হলো, আপনার স্টেটের ডেলিগেটরা আপনার স্টেটের জনতার রায় টোটাল অগ্রাহ্য করে তাদের নিজের পছন্দ মতো ক্যান্ডিডেটকে ভোট দিয়ে আসতে পারে। কেউ তাদের বাধা দিতে পারবে না। অর্থাৎ আপনার স্টেটে জেব বুশকেই রিপাবলিকানরা বেশি পছন্দ করে, ভোটের ফলাফলের মাধ্যমে ডেলিগেটরা সেটা জেনেও গেল, অথচ ন্যাশনাল কনভেনশনে গিয়ে তারা ভোটগুলো সব টেড ক্রুজকে দিয়ে এলো। অর্থাৎ এখানেই মানুষের রায়কে অগ্রাহ্য করার একটা অপশন দেওয়া আছে। প্রাইমারি ইলেকশনের ব্যাপারটা সম্পূর্ণ একটা দলীয় আয়োজন। আপনি যদি স্বতন্ত্র প্রার্থী হন তাহলে প্রাইমারি ইলেকশন বাদ দিয়ে সরাসরি জেনারেল ইলেকশনে নামতে পারবেন। কিন্তু আপনি যদি ডেমোক্রেট বা রিপাবলিকান দলের মনোনয়নে জেনারেল ইলেকশনে লড়াই করতে চান তাহলে আপনাকে এদের প্রাইমারি ইলেকশন জিতে আসতে হবে। প্রাইমারি নির্বাচন পলিটিক্যাল দলগুলো নিজ উদ্যোগে সম্পন্ন করে। এক এক স্টেটে এক এক ধরনের নিয়ম। যেমনটা উপরের মানচিত্রে বললাম, উপরের নীল মার্ক করা 12টা স্টেটে ক্লোজড প্রাইমারি সিস্টেম রয়েছে। এবারে দেখি ওপেন প্রাইমারি সিস্টেম। আপনি যদি মানচিত্রের লাল অংশের বাসিন্দা হন তাহলে আমজনতা হলেও আপনার মতামতের গুরুত্ব আছে, কারণ এই 14টা স্টেটে বড় দলগুলোর তরফ থেকে ওপেন প্রাইমারি সিস্টেম নির্বাচনের আয়োজন করা হয়। অর্থাৎ আমজনতা হন আর পলিটিক্যাল পার্টির সদস্য হন, ভোট দিতে পারবেন। কথার কথা, আপনি আমজনতা, আপনি হয় ডেমোক্রেটদের প্রাইমারিতে গিয়ে ভোট দিয়ে আসবেন অথবা রিপাবলিকানদের, কিন্তু একসাথে দুটোতেই গিয়ে ভোট দিয়ে আসতে পারবেন না। আবার ধরুন আপনি ডেমোক্রেট দলের কর্মী, একেবারে রেজিস্টার্ড কর্মী বা সদস্য, আপনি চাইলে নিজ দলের প্রাইমারিতে ভোট না দিয়ে রিপাবলিকান দলের প্রাইমারিতে গিয়ে ভোট দিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ভোট একবারই দিতে পারবেন, মানে 2 নৌকায় 2 পা দেওয়া যাবে না। প্রাইমারি ভোট কিন্তু দলগুলো আয়োজন করে, সুতরাং একই দিনে একই সময়ে আয়োজন করতে পারে, আবার নাও পারে। ভিন্ন ভিন্ন স্টেটের প্রাইমারি ভোট ভিন্ন ভিন্ন সময়ে আয়োজন করা হয়। যেমন নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারি ইলেকশন হয় সবার আগে, আইওয়াতে ককাস হয়। এটাই হলো ওপেন প্রাইমারি সিস্টেম। এবার আমরা দেখব ব্ল্যাঙ্কেট প্রাইমারি সিস্টেম। এখানে আমরা 12 যোগ 14 মোট 26টা স্টেটের ব্যাপারে জানলাম, কিন্তু বাকিগুলোর কি অবস্থা? বাকিগুলোতে ভিন্ন ভিন্ন নিয়ম। যেমন ক্যালিফোর্নিয়া, লুইজিয়ানা এবং ওয়াশিংটনে ব্ল্যাঙ্কেট প্রাইমারি সিস্টেম, অর্থাৎ এখানে 2 পার্টি একই দিনে একসাথে প্রাইমারি ইলেকশন আয়োজন করে। আপনি ভোট দিতে গিয়ে ব্যালটে রিপাবলিকান আর ডেমোক্রেটদের আলাদা আলাদা তালিকা পাবেন।
রিপাবলিকানদের ভেতর যাকে ভালো লাগে তাকে দেবেন, একই সাথে ডেমোক্রেটদের ভেতরে যাকে ভালো লাগে তাকে দিয়ে আসবেন। যেমন ধরেন হিলারিকে দিলেন আর জেব বুশকে দিলেন। সেমি ক্লোজ প্রাইমারি সিস্টেম। অ্যারিজোনা, কলোরাডো, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলিনা, রড আইল্যান্ড এবং ওয়েস্ট ভার্জিনিয়াতে আছে সেমি প্রাইমারি সিস্টেম। অর্থাৎ ক্লোজ সিস্টেমের মতোই পার্টির রেজিস্টার্ড সদস্যরা নিজ পার্টির প্রাইমারি ছাড়া অন্য পার্টির প্রাইমারিতে ভোট দিতে পারবেন না। তবে আমজনতা ইচ্ছে করলে দুইটার যে কোনো একটাতে গিয়ে ভোট দিয়ে আসতে পারবে। অর্থাৎ একেবারে ক্লোজ সিস্টেমে আমজনতা দূরে রাখা হয়, কিন্তু সেমি ক্লোজ সিস্টেমে আমজনতাকে যুক্ত করা হয়। মিক্সড প্রাইমারি সিস্টেম। টেক্সাস সহ বাকিগুলো হাইব্রিড বা মিক্সড প্রাইমারি সিস্টেম। পলিটিক্যাল পার্টিগুলো প্রাইমারি সিস্টেম ইচ্ছে মতো চেঞ্জ করতে পারে নিজেদের সুবিধা মতো। আইওয়াতে আবার ককাস সিস্টেম। এখানে ভোটাভুটি হয় না, বরং পার্টির রেজিস্টার্ড সদস্যরা একসাথে হয়, আলাপ আলোচনায় বসে, ডিবেট হয়, এরপর তারা আলাদা আলাদা প্রার্থীর পক্ষে যুক্তিতর্ক শেষে যার যার অবস্থান জানায়। যে ক্যান্ডিডেটের পক্ষে বেশি মানুষ বক্তব্য দেয় ডেলিগেটসরা সেই ক্যান্ডিডেটের পক্ষেই রায় হয়েছে বলে ধরে নেন। মূল কথা হলো, যেভাবেই প্রাইমারি নির্বাচন সম্পন্ন হোক না কেন, ফেব্রুয়ারি থেকে শুরু করে মোটামুটি মে জুন পর্যন্ত গোটা আমেরিকা জুড়ে প্রাইমারি এবং ককাস চলতে থাকে। আইওয়া এবং নিউ হ্যাম্পশায়ারে সবার আগে প্রাইমারি শেষ করে। আবার সুপার মঙ্গলবারে অনেকগুলো স্টেট একসাথে প্রাইমারি আয়োজন করে, কেউ আবার পরে করে। মোট কথা হলো জটিল একটা প্রক্রিয়া। ফাইনাল আউটকাম হলো বিভিন্ন স্টেটের ডেলিগেটসরা নিজ নিজ স্টেটের জনতা ও পার্টি সদস্যদের আস্থা কোন প্রার্থীর প্রতি সবচেয়ে বেশি আছে সেই ব্যাপারে একটা ধারণা লাভ করে। কিন্তু ফাইনাল ভোট তারাই দেবেন। তারা নিজের দলের ন্যাশনাল কনভেনশনে যাবেন, বিশাল আয়োজন হবে, সেখানে ডেলিগেটসরা ভোট দেবে নিজ দলের প্রেসিডেন্ট নমিনেশনের পদপ্রার্থীদের। তারা যাকে ইচ্ছে ভোট দিতে পারে। সেই সাথে আরো থাকবে সুপার ডেলিগেটস। সুপার ডেলিগেটরা হলো উক্ত দল থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট, উক্ত দলের গণ্যমান্য ব্যক্তি, এরকম বড় বড় সাবেক নেতা, অর্থাৎ ওই দলের হেভিওয়েটরা, যেমন ডেমোক্রেট দলের বিল ক্লিন্টন, অ্যাল গোর, বা রিপাবলিকান দলের জেব বুশের বড় ভাই জর্জ বুশ ও বাপ সিনিয়র বুশ, কন্ডোলিসা রাইস, ডিক চেনি, এই টাইপের মানুষজন। এরা যাকে ইচ্ছা ভোট দিতে পারবে, সে টেলিভিশন পোলে এগিয়ে থাকুক কি পিছিয়ে থাকুক, এটা বিষয় না। অর্থাৎ এই ন্যাশনাল কনভেনশনটাই আসল। এখানে যে ডেলিগেটসদের ভোটে জিতবে সেই আসল নমিনেশনটা পাবে। এরপর সে জেনারেল ইলেকশনে লড়বে। গোটা মার্কিন যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল সিস্টেম কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য এই নিচের চিত্রটি দেখেন। এখানে লাল বৃত্তের মধ্যে ভোটারদের দেখা যাচ্ছে। বাংলাদেশে আমরা যেমন এমপি নির্বাচন করি, এরা সরাসরি ভোটে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটর নির্বাচন করে ফেডারেল সরকারের জন্য। এই সবুজ অ্যারোগুলো খেয়াল করুন। সেই সাথে নিজের স্টেটের সরকারের জন্য সরাসরি স্টেট লেজিসলেচার এবং গভর্নর নির্বাচন করে। কিন্তু প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টের বেলায় নির্বাচন করে ইলেকটোরাল কলেজ, যে 538 জন, যারা পরবর্তীতে প্রেসিডেন্টকে ভোট দেয়। প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের নিয়োগ দেয়। এই যে নীল রঙের অ্যারোগুলো দেখুন, কংগ্রেস সেটা অনুমোদন দেয়। এই যে বেগুনি অ্যারোগুলো খেয়াল করুন। প্রেসিডেন্টের ক্ষমতা আছে কংগ্রেসের পাশ করা আইনে ভেটো দেবার। এই যে লাল যে তীর চিহ্নগুলো দেখুন। প্রেসিডেন্ট আর্মি নিয়ন্ত্রণ করে, আর্ম ফোর্স, সেই সাথে ক্যাবিনেট ও এক্সিকিউটিভ অফিসও সে নিয়ন্ত্রণ করে। এই হলো একটা সামগ্রিক রূপরেখা। একজন সিনেটর নির্বাচিত হন 6 বছরের জন্য, আর একজন কংগ্রেসম্যান নির্বাচিত হন 2 বছরের জন্য। ছবিতে দেখুন, আমেরিকার জাতীয় নির্বাচনে একজন ভোটার কতটি ভোট দেয় তার সম্পর্কে ধারণা পাবেন তাদের ব্যালট পেপারটি দেখলে। যেমন 2012 সালের মিনেসোটা স্টেটের ব্যালটে দেখা যাচ্ছে 3টা কলামে অনেকগুলো মানুষকে ভোট দিতে হবে। প্রথম কলামে বাম দিকে দেখুন আছে ফেডারেল অফিস, অর্থাৎ এখানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনেটর, কংগ্রেসম্যানদের ভোট দিতে হবে। এরা সবাই যাবে ওয়াশিংটন ডিসিতে, ফেডারেল সরকারের অংশ হবে এরা। কংগ্রেসম্যান আর সিনেটররা স্থানীয় এলাকাকে রিপ্রেজেন্ট করবে। প্রতি স্টেটের জন্য 2 জন সিনেটর থাকে, আর জনসংখ্যা অনুসারে কংগ্রেসম্যান থাকে। ফলে 50টি স্টেটে 2 জন করে মোট 100 জন সিনেটর আর 435 জন কংগ্রেসম্যান সরাসরি ভোটে নির্বাচিত হন গোটা আমেরিকা থেকে। দ্বিতীয় কলামে অর্থাৎ মাঝেরটা হলো স্টেট অফিস, অর্থাৎ নিজ স্টেটের পার্লামেন্ট রিপ্রেজেন্টেটিভদের ভোট দিতে হবে। 3 নম্বর ডানের কলামটি কাউন্টি অফিস, এটাও নিজ স্টেটের ব্যাপার। আপনি আপনার স্টেটের কোন কাউন্টিতে থাকেন সেই কাউন্টির অফিসিয়ালদের নির্বাচন করতে হবে। প্রতিটা স্টেটকে অনেকগুলো কাউন্টিতে বিভক্ত করা হয়। যেমন আমাদের দেশে প্রতিটি বিভাগের মাঝে অনেকগুলো জেলা আছে, জেলার থানা, গ্রাম এসব থাকে, তেমনি। এবার কিছু ছবি দেখুন। ইউএস ক্যাপিটাল বিল্ডিং ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ কংগ্রেসম্যান এবং সিনেটররা এখানে বসে। এখানেই মার্কিন প্রেসিডেন্টের শপথ পড়ানো হয়। আমাদের সংসদ ভবনের সাথে তুলনা করতে পারেন। এখানেই আইন পাস হয়। আর এটা হলো হোয়াইট হাউস, মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় এবং থাকার জায়গা। এটা হলো ক্যালিফোর্নিয়া স্টেট ক্যাপিটাল বিল্ডিং, ক্যালিফোর্নিয়ার স্টেট সরকারের ক্যাপিটাল বিল্ডিং, যা ক্যালিফোর্নিয়া স্টেটের রাজধানী সেক্রামেন্টোতে অবস্থিত।
এখানে গভর্নর ও ক্যালিফোর্নিয়ার স্টেট সরকারের রিপ্রেজেন্টেটিভরা শুধুমাত্র ক্যালিফোর্নিয়ার স্টেট সরকারের জন্য আইন প্রণয়ন করতে বসে। এভাবে সকল স্টেটেরই এরকম স্টেট ক্যাপিটাল বিল্ডিং রয়েছে। এতক্ষণ ধরে আলোচনায় মার্কিন নির্বাচন ব্যবস্থা নিয়ে একটা হালকা ধারণা দেবার চেষ্টা করলাম। তা থেকে বোঝা গেল তাদের নির্বাচন প্রক্রিয়ায় অনেক জটিলতা আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফাউন্ডিং ফাদার হিসেবে যাদের বিবেচনা করা হয় তাদের মধ্যে যেমন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, তেমনি রাজনীতিবিদ ছিলেন ধূর্ত ব্যবসায়ী সহ বিভিন্ন ধরনের মানুষ। অনেক বুদ্ধি খাটিয়ে তারা এসব সিস্টেম দাঁড় করিয়েছেন। সময়ের সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সিস্টেমে অনেক পরিবর্তন এনেছে। 13টি স্টেট নিয়ে শুরু হয়ে এখন আছে 50টা স্টেট এবং ওয়াশিংটন ডিসি। পুরো পলিটিক্যাল সিস্টেমটি যথেষ্ট চিন্তা ভাবনা করেই তারা তৈরি করেছিল, যাতে বড় স্টেটগুলো বেশি প্রায়োরিটি না পায় এবং ক্ষুদ্র রাষ্ট্রগুলো হীনমন্যতায় না ভোগে ও তাদের হাতেও ক্ষমতা থাকে। ক্ষুদ্র রাষ্ট্র আরকানসাস থেকে উঠে আসা বিল ক্লিন্টন কিন্তু আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ও ক্ষমতাধর পলিটিশিয়ান হয়েছেন। ঠিক তেমনি হাওয়াই থেকে এসেও কেউ একজন নিজ যোগ্যতায় মার্কিন প্রেসিডেন্ট হতেই পারেন। মার্কিন প্রেসিডেন্ট হবার জন্য কাউকে নিউ ইয়র্ক বা ওয়াশিংটন বা টেক্সাস বা ক্যালিফোর্নিয়াতে জন্ম নিতে হবে এমন কোনো কথা নেই। এটা হয়েছে সিস্টেমের কারণে। গণতন্ত্র মানেই কেবল মেজরিটির শাসন না, চেকস অ্যান্ড ব্যালেন্স জরুরি। বড় স্টেটগুলোর 80% আমেরিকানের সমর্থন নিয়েও মাত্র 10টি স্টেট জিতবেন আপনি। আবার ছোট 39টি স্টেট জিতে হয়ে যেতে পারেন প্রেসিডেন্ট। এ কারণেই আমেরিকার রাজনীতি অন্য অনেক দেশ থেকে ব্যতিক্রমী। আমেরিকাতে রিপাবলিকান আর ডেমোক্রেট এই দুই দলের শাসনই ঘুরে ফিরে চলে। অন্য অনেক দেশের সাথে মার্কিন রাজনীতির পার্থক্যটা হলো এখানে দল দুইটা ইনস্টিটিউশনের মতো। মার্কো রুবিও বা বারাক ওবামার মতো লোকেরা এখানে এসব ইনস্টিটিউশনের অংশ হয়ে যায় এবং মেধার জোরে ক্ষমতার চূড়ায় ওঠে। আবার সময় হয়ে গেলে ক্ষমতা ছেড়ে চলেও যায়। একক ব্যক্তির নিয়ন্ত্রণে এই দুইটি দল যাবে না। একক ব্যক্তির আদর্শের উপর ভর করেও এই দুইটা দল চলে না। আপনি মার্কো রুবিওর মতো ইমিগ্রেন্টের ছেলে হলেও এই পলিটিক্যাল সিস্টেমে ঢুকে মেধার জোরে অনেক উপরে উঠতে পারবেন। হাওয়াই বা আলাস্কার গভর্নরের পক্ষেও এখানে ফেডারেল সরকারের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তর্ক করা সম্ভব। এটাই হলো সিস্টেম। বারাক ওবামা তার শপথ অনুষ্ঠানে একটা সুন্দর কথা বলেছিলেন, গণতন্ত্র মানে কেবল ভোট দিয়ে একজনকে নির্বাচিত করার পদ্ধতি নয়। গণতন্ত্র মানে একটা প্রসেস, একটা ইনস্টিটিউশন, একটা শাসন কাঠামো। আমেরিকার গণতন্ত্রের সৌন্দর্য এটা নয় যে একজন কিভাবে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন, বরং মার্কিন গণতন্ত্রের সৌন্দর্য হলো কিভাবে একজন তার মেয়াদ শেষে ক্ষমতা ছেড়ে চলে যায়। রাইজিং টু পাওয়ারের চেয়ে এখানে ট্রানজিশন অফ পাওয়ারটাই গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা বলতে পারি যে মার্কিন নির্বাচন ব্যবস্থা কোনো ব্যক্তি নির্ভর নয়, এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে যে কেউ ক্ষমতায় আসতে পারে, কিন্তু নিয়ম বহির্ভূতভাবে কেউ ক্ষমতা ধরে রাখতে পারবে না। সময় হলে তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে। প্রক্রিয়াটি জটিল হলেও তা স্বচ্ছ ও জবাবদিহিতামূলক। পুরো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক কমেন্টস করে আমাদের চ্যানেলের পাশে থাকুন।